হেই বন্ধুরা, আজ আমরা চলে যাব হাজার বছর আগের প্রাচীন চীনে। এমন এক সময় যখন চারিদিকে শুধু ধু ধু মরুভূমি, রুক্ষ পাহাড় আর বিপদের হাতছানি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একদল মানুষকে ধাওয়া করেছে মঙ্গোলিয়ার একদল নিষ্ঠুর ও হিংস্র ডাকাত। এই ধাবমান দলটির নেতার নাম হলো উইলিয়াম। উইলিয়াম আর তার সাথীরা জীবন বাঁচাতে নিজেদের ঘোড়াগুলোকে পাগলের মতো ছুটিয়ে পালাচ্ছে, কিন্তু ডাকাতরা যেন যমদূতের মতো তাদের পিছু নিয়েছে, কিছুতেই ছাড়ছে না। উইলিয়াম একজন অভিজ্ঞ যোদ্ধা। সে খুব ভালো করেই বুঝতে পারল যে এভাবে সোজা পথে পালাতে থাকলে ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়বে এবং তারা সবাই মারা পড়বে। তখন সে চট করে একটা বুদ্ধি খাটালো। সে তার তরবারি দিয়ে তাদের দলের বাড়তি কিছু ঘোড়ার দড়ি কেটে ছেড়ে দিল। ঘোড়াগুলো দিক বিদিক জ্ঞান হারিয়ে অন্যদিকে ছুটতে লাগলো। এতে ডাকাত দল মারাত্মক বিভ্রান্ত হয়ে গেল এবং তারা আসল মানুষদের ছেড়ে ওই ফাঁকা ঘোড়াগুলোর পেছনে ছুটল। এই সুযোগে উইলিয়ামরা পালানোর একটা দারুণ পথ পেয়ে গেল। ধীরে ধীরে মরুভূমির বুকে রাত নেমে এলো। সারাদিনের পরিশ্রমে উইলিয়াম আর তার সাথীরা ভীষণ ক্লান্ত। তারা একটা নিরাপদ পাথুরে পাহাড়ের আড়ালে ক্যাম্প করল। আগুনের পাশে বসে যখন তারা একটু জিরিয়ে নিচ্ছিল, তখন তাদের আসল পরিচয় জানা গেল। এরা আসলে কোনো সাধারণ পথচারী বা ব্যবসায়ী নয়। এরা হলো ইউরোপ থেকে আসা একদল ভাড়াটে যোদ্ধা বা মার্সেনারি। কিন্তু প্রশ্ন হলো, তারা ইউরোপের আরামায়েশ ছেড়ে এই দূর প্রাচ্যের চীনে কি করতে এসেছে? তারা এসেছে একটা বিশেষ এবং অত্যন্ত মূল্যবান জিনিসের খোঁজে। জিনিসটা হলো ব্ল্যাক পাউডার বা কালো বারুদ। এই বারুদ নাকি আগুনের মতো শক্তিশালী, যা নিমেষেই যে কোনো দুর্ভেদ্য দুর্গ উড়িয়ে দিতে পারে। এই লোভনীয় যাত্রা মোটেও সহজ ছিল না। পথে অনাহার, রোগ আর ডাকাতদের আক্রমণে ইতিমধ্যেই তাদের দলের ২০ জনেরও বেশি বিশ্বস্ত সাথী মারা গেছে। এখন তাদের কাছে না আছে পর্যাপ্ত খাবার, না আছে এক ফোঁটা পানি। ক্যাম্পের আগুনের আলো যখন আস্তে আস্তে নিভে আসছিল, তখন দলের বাকি যোদ্ধারা হতাশায় ভেঙে পড়ল। তারা ভাবছিল যে বারুদের আশা ছেড়ে দিয়ে এবার বোধহয় খালি হাতেই বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু ঠিক তখনই প্রকৃতির বুক চিরে ঘটে গেল এক ভয়াবহ এবং অবিশ্বাস্য ঘটনা। চারপাশের নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত আর এক দানবীয় জানোয়ার গর্জন করে তাদের ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ল। সেটি কোনো সাধারণ বাঘ বা সিংহ ছিল না। ওটা ছিল এক নর খাদক রাক্ষস। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই দানবটি উইলিয়াম আর তার পরম বন্ধু টোভার ছাড়া দলের বাকি সব সদস্যকে ছিঁড়ে কুটিমুটি করে মেরে ফেলল। চারদিকে শুধু রক্ত আর আর্তনাদ। কিন্তু উইলিয়াম দমে যাওয়ার পাত্র নয়। সে তার আজন্ম যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্ধকারের বুকেই নিজের ভারী তলোয়ার দিয়ে এক বিশাল কোপ বসিয়ে দিল। কোপটি এতটাই নিখুঁত ছিল যে দানবটার একটা আস্ত সবুজ রক্তমাখা হাত কেটে মাটিতে পড়ে গেল। তীব্র ব্যথায় চিৎকার করে দানবটি আর সামনে না এগিয়ে অন্ধকারের গভীর জঙ্গলে পালিয়ে গেল। উইলিয়াম আর টোভার ভয়ে কাঁপছিল। তারা জীবনে অনেক যুদ্ধ দেখেছে, কিন্তু এমন অদ্ভুত আর ভয়ঙ্কর জীব কখনো দেখেনি। তারা বুঝতে পারল এই স্থানে এক মুহূর্ত থাকাও আর নিরাপদ নয়। তাই তারা দানবের সেই কাটা হাতটা ব্যাগে পুরে নিয়ে ঘোড়ায় চড়ে দ্রুত স্থান ত্যাগ করল। পরদিন সকালে তারা যখন ভাবল যে বিপদ কেটে গেছে, তখনই ভাগ্য আবার তাদের সাথে খেলল। তারা আবার সেই মঙ্গোলিয়ান ডাকাতদের সামনে পড়ে গেল। মরুভূমির তপ্ত বালু উড়িয়ে আবার শুরু হলো জীবন বাঁচানোর ধাওয়া। পালাতে পালাতে তারা হঠাৎ এমন এক জায়গায় এসে পৌঁছালো যা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের সামনে দাঁড়িয়ে আছে এক আদিহীন, অন্তহীন পাথরের বিশাল দেয়াল। চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল। পাথরের তৈরি এই বিশাল দেয়াল যেন আকাশ ছুঁতে চাইছে। উইলিয়াম আর টোভার ওপরের দিকে তাকিয়ে দেখল দেয়ালের ওপর থেকে হাজার হাজার বিষাক্ত তীর তাদের দিকে তাক করা রয়েছে। পেছনে মঙ্গোলিয়ান ডাকাত দল, আর সামনে চীনের এক বিশাল সুসজ্জিত সেনাবাহিনী। কোনো উপায় না দেখে উইলিয়াম আর টোভার হাত তুলে চীনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল। তারা ভাবল ওই যাযাবর ডাকাতদের হাতে নির্মমভাবে কাটার চেয়ে এই সুশৃঙ্খল বাহিনীর হাতে বন্দী হওয়া ঢের ভালো। চীনের অভিজ্ঞ সেনাপতিরা উইলিয়াম আর টোভারকে শক্ত দড়িতে বেঁধে প্রাপ্রাচীরের ভেতর নিয়ে গেল। তাদের নিয়ে আসা হলো প্রধান সেনাপতি জেনারেল শাও এবং নারী কমান্ডার লিনের সামনে। দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসাবাদ শুরু হতেই উইলিয়াম তার ব্যাগের ভেতর থেকে সেই দানবটার কাটা হাত বের করে টেবিলের ওপর রাখল। হাতটা দেখা মাত্রই ঘরের ভেতরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই চরম চমকে গেল। কমান্ডার লিন, তোমরা বিদেশি চোর! এই হাত তোমরা কোথায় পেয়েছো? সত্যি কথা বলো। উইলিয়াম, আমি কোনো মিথ্যা বলছি না। গত রাতে এই দানব আমাদের পুরো দলকে মেরে ফেলেছে, আর আমি নিজের তলোয়ার দিয়ে এর হাত কেটেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সেনাপতিরা হাসাহাসি করতে লাগল। তাদের ধারণা উইলিয়ামের মতো একজন সাধারণ মানুষের পক্ষে অমন ঈশ্বর প্রদত্ত ভয়ঙ্কর দানবকে একা মারা
সম্পূর্ণ অসম্ভব। তবে ঠিক তখনই সেখানে এগিয়ে এলেন একজন বয়োবৃদ্ধ ও অত্যন্ত বুদ্ধিমান মানুষ, যার নাম স্ট্র্যাটেজিস্ট ওয়াং। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে উইলিয়ামের তলোয়ার আর কাপড়ে লেগে থাকা সবুজ রঙের ঘন রক্ত পরীক্ষা করলেন। তিনি বুঝতে পারলেন এই বিদেশিরা মোটেও মিথ্যা বলছে না। কমান্ডার লিন চাইছিলেন এই দুই অনধিকার প্রবেশকারী বিদেশিকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক, কিন্তু ওয়াং জেনারেল শাওকে বললেন, যতক্ষণ না আমরা পুরো সত্যটা জানতে পারছি এদের বাঁচিয়ে রাখা হোক। ঠিক যখন তাদের বিচার চলছিল যে উইলিয়ামদের মেরে ফেলা হবে নাকি বাঁচিয়ে রাখা হবে, তখনই হঠাৎ পুরো দুর্গে বিপদ ঘণ্টা বাজে উঠল। ধং ধং ধং। একজন পাহারাদার হন্তদন্ত হয়ে দৌড়ে এসে খবর দিল, ওরা আসছে, ওরা দেয়ালের দিকে ধেয়ে আসছে। জেনারেল শাও কালবিলম্ব না করে পুরো বাহিনীকে যুদ্ধের নির্দেশ দিলেন। পুরো গ্রেট ওয়াল জুড়ে লাখো সৈন্যের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। উইলিয়াম আর টোভারকে লোহার হাতকড়া পরিয়ে দেয়ালের ওপর নিয়ে যাওয়া হলো, যাতে তারা পালিয়ে যেতে না পারে। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখল তা তাদের জীবন পাটেও কখনো দেখেনি। সেখানে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে আছে, কিন্তু সবার আর্মারের রং আলাদা। এক এক রঙের সৈন্যের কাজ এক এক রকম। লাল রঙের সৈন্যরা হলো দক্ষ তীরন্দাজ বাহিনী, কালো রঙের সৈন্যরা হলো ঢাল তলোয়ারধারী ফুটম্যান বাহিনী, আর সবচেয়ে রোমাঞ্চকর ও অদ্ভুত হলো নীল রঙের বর্ম পরা মেয়েদের দল, যার নেতৃত্বে স্বয়ং কমান্ডার লিন। তারা যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে একটুও ভয় পায় না। উইলিয়াম যখন দেয়ালের বাইরে দূর দিগন্তের দিকে তাকালো, সে দেখল সবুজ রঙের এক বিশাল ঢেউ যেন দেয়ালের দিকে ধেয়ে আসছে। কিন্তু ওটা কোনো সমুদ্রের পানি নয়, ওগুলো হলো হাজার হাজার মানুষ খেকো দানব। এই দানবগুলোর নাম হলো তাওতেই। জেনারেল শাও হুকুম দিলেন, আক্রমণ! সাথে সাথে বিশাল বিশাল ক্যাটাপোল্ট থেকে তেলের বড় বড় আগুনের গোলা ছুঁড়ে মারা হলো দানবদের ওপর। পুরো ময়দান আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের গোলায় অনেক দানব পুড়ে ছাই হয়ে গেল বটে, কিন্তু তাদের সংখ্যা এত বেশি যে তারা থামল না। এরপর আকাশের সূর্যকে ঢেকে দিয়ে বৃষ্টির মতো হাজার হাজার বিষাক্ত তীর ছুটে গেল ওদের দিকে। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য ছিল যখন নীল রঙের বর্ম পরা মেয়েদের দলটি বা ক্রেন কর্পাস যুদ্ধের ময়দানে ময়দানে নামল। তারা কোমরে শক্ত দড়ি বেঁধে উঁচু দেয়াল থেকে সোজা নিচতলার দানবদের ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। হাতে তাদের ধারালো লম্বা বল্লম বা বর্ষা। তারা শূন্যে পাখির মতো ভেসে ভেসে দানবদের বুকে বর্ষা গেঁথে দিতে লাগলো। আবার পর মুহূর্তেই ওপরের সৈন্যরা দড়ি টেনে তাদের উপরে তুলে আনছিল। এক একটা দৃশ্য যেন সার্কাসের মরণ খেলার মতো। কিন্তু সামান্য 1 ইঞ্চির ভুল হলেই নিচে অপেক্ষারত শত শত ক্ষুধার্ত দানব তাদের জ্যান্ত চিবিয়ে খাচ্ছিল। এত চেষ্টার পরেও দানবরা দেয়াল বেয়ে একদম ওপরে উঠে এলো। উইলিয়াম দেখল চোখের সামনে চীনা সৈন্যরা একের পর এক মারা যাচ্ছে। হাত কড়া পরা অবস্থায় তার হাত কামড়াতে লাগলো। সে মনে মনে একজন খাঁটি যোদ্ধা। সে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যায় মৃত্যু দেখতে পারে না। ঠিক তখনই উইলিয়াম আর টোভারকে পেছন থেকে মুক্ত করে দিল ব্যালার্ড নামের আরেকজন বিদেশি। এই ব্যালার্ড এখানে দীর্ঘ 25 বছর ধরে বন্দী আছে। সেও একসময় এই বারুদের লোভে এখানে এসে ফেঁসে গিয়েছিল। মুক্ত পেয়েই উইলিয়াম দেখল প্যাং নামের এক অতি তরুণ চাইনিজ সৈন্য কোমঠাসা হয়ে পড়েছে। একটা বিশাল তাওতেই দানব প্যাংয়ের দিকে হাঁ করে ধেয়ে আসছে। উইলিয়াম আর 1 সেকেন্ডও দেরি করল না। সে মাটি থেকে একটি ভারী বর্ষা তুলে নিয়ে চিৎকার করে দৌড়ে গেল এবং দানবটার মুখের ভেতর সোজা গেঁথে দিল। টোভারও পিছিয়ে থাকল না। সেও এসে ভারী কুড়াল দিয়ে দানবটাকে খতম করে দিল। তাদের এই অবিশ্বাস্য বীরত্ব দেখে জেনারেল শাও এবং কমান্ডার লিন স্তব্ধধব্ধ হয়ে গেলেন। যুদ্ধ যখন চরম সীমায়, ঠিক তখনই দানবদের রানী এক অদ্ভুত তীক্ষ্ণ শব্দ করল। সেই শব্দ শোনা মাত্রই বাকি সব দানব অলৌকিকভাবে যুদ্ধ থামিয়ে পিছু হটে গেল। কিন্তু যাওয়ার সময় তারা এক অদ্ভুত কাজ করল। তারা তাদের মৃত সঙ্গীদের লাশগুলোও পিঠে করে সাথে নিয়ে গেল, যাতে মানুষরা তাদের ব্যবচ্ছেদ করে কোনো দুর্বলতা খুঁজে না পায়। আপাতত যুদ্ধ থামল। জেনারেল শাও নিজে উইলিয়াম আর পোটোভারের কাছে এলেন। জেনারেল শাও, তোমরা আজ যা করেছ তা কোনো বিদেশি চোর করে না। তোমরা আজ আমাদের ভাইদের জীবন বাঁচিয়েছ। আজ থেকে তোমরা আর বন্দী নও, তোমরা আমাদের রাজকীয় অতিথি। যুদ্ধের পর উইলিয়াম আর টোভারের সাথে দেখা হয় সেই বৃদ্ধ ব্যালার্ডের। ব্যালার্ড তাদের বলল, তোমরা যা খুঁজতে এসেছ তা আমার কাছে আছে। সে তাদের দুর্গের এক গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা কালো বারুদ দেখালো। এই সেই বারুদ যা পাওয়ার জন্য উইলিয়ামরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসেছে। ব্যালার্ড প্ল্যান করল, পরের বার যখন দানবরা আক্রমণ করবে এবং সবাই যুদ্ধে ব্যস্ত থাকবে, সেই সুযোগে তারা 3 জন এই বারুদ চুরি করে মরুভূমি দিয়ে পালিয়ে যাবে। টোভার এই প্ল্যানে রাজি হয়ে গেল, কিন্তু উইলিয়ামের মনে এবার একটা খটকা লাগলো। এই মানুষগুলো তাদের এত সম্মান দিল, বিশ্বাস করল, তাদের এভাবে ঠকানো কি ঠিক হবে? এরই মধ্যে স্ট্র্যাটেজিস্ট ওয়াং উইলিয়ামের ফেলে যাওয়া জিনিসপত্র
ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত কালো পাথর খুঁজে পেলেন। পাথরটা আসলে ছিল একটা শক্তিশালী প্রাকৃতিক চুম্বক। ওয়াং মনে করতে পারলেন প্রথম রাতে উইলিয়াম যখন দানবটাকে মেরেছিল তখন এই চুম্বকটা তার কোমর বন্ধনীতেই ছিল। ওয়াং তখন উইলিয়ামকে ডেকে এই দানবদের আসল ও ভয়ঙ্কর ইতিহাস বললেন। এই দানবদের নাম তাওতেই প্রায় 2000 বছর আগে মহাকাশ থেকে একটা বিশালাকার সবুজ উল্কাপিণ্ড বা মেটিওর চীনের এই পাহাড়ে এসে পড়েছিল। সেই উল্কাপিণ্ড থেকেই এই দানবদের জন্ম। এরা কোনো সাধারণ প্রাণী নয়, এরা হলো মানুষের লোভ আর পাপের শাস্তি হিসেবে ঈশ্বরের পাঠানো এক অভিশাপ। প্রতি 60 বছর পরপর এরা জেগে ওঠে। এদের একমাত্র লক্ষ্য হলো পৃথিবীর সব মাংস খেয়ে ফেলা এবং তাদের রানীর পেট ভরানো, যাতে রানী আরও লক্ষ লক্ষ বাচ্চার জন্ম দিতে পারে। ওয়াং বললেন, যদি এরা একবার এই দেয়াল পার হতে পারে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় যখন জেনারেল শাও খবর পান যে দেয়ালের পশ্চিম পাশের একটি দূরবর্তী ঘাঁটিতে কিছু পাহারাদার সৈন্য হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। জেনারেল শাও এবং কমান্ডার লিন কিছু সৈন্য নিয়ে কুয়াশার মধ্যে তদন্ত করতে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক হাড় হিম করা দৃশ্য। দানবরা পাহারাদারদের মেরে ফেলে রেখে গেছে, কিন্তু তাদের মাংস খায়নি। এটা খুব অদ্ভুত, কারণ তাওতেইরা তো একটা হাড়ও অবশিষ্ট রাখে না। হঠাৎ জেনারেল শাওয়ের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তিনি চিৎকার করে উঠলেন, এটা একটা ফাঁদ! ওরা আমাদের ভুলিয়ে এখানে নিয়ে এসেছে! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘন কুয়াশার আড়াল থেকে একটা বিশাল দানব জেনারেল শাওয়ের ওপর পেছন থেকে অতর্কিতে হামলা করে বসল। কমান্ডার লিনকে বাঁচাতে গিয়ে জেনারেল শাও নিজের বুক দিয়ে দানবটার আক্রমণ রুখে দিলেন এবং মারাত্মকভাবে জখম হলেন। সৈন্যরা যখন দানবটিকে মেরে জেনারেলকে উদ্ধার করল তখন তার শেষ সময় উপস্থিত। জেনারেল শাও লিনের হাত ধরে, লিনি, আজ থেকে তুমি এই নামহীন বাহিনীর প্রধান জেনারেল। এই মহাপ্রাচীর আর চীনের ভবিষ্যৎ এখন তোমার হাতে। এই কথা বলে জেনারেল শাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো গ্রেট ওয়াল জুড়ে শোকের অন্ধকার নেমে এলো। রাতের আকাশে হাজার হাজার জ্বলন্ত ফানুস বা স্কাই ল্যান্টার্ন ওড়ানো হলো তাদের প্রিয় নেতার আত্মার শান্তির জন্য। দৃশ্যটা ছিল যেমন সুন্দর তেমনি বুক ফাটানো আবেগময়। পরদিন চীন সম্রাটের রাজধানী থেকে এক বিশেষ রাজদূত বা এনভয় এলেন। তিনি প্রাচীন এক পুঁথি ঘেঁটে দেখলেন যে চুম্বকের সামনে এলে এই দানবরা অবশ হয়ে যায়। উইলিয়াম লিনকে বলল, তাহলে আমাদের এটা পরীক্ষা করে দেখতে হবে। আমাদের যে কোনো মূল্যে একটা জ্যান্ত তাওতেই দানবকে ফাঁদ পেতে ধরতে হবে। যেমন কথা তেমন কাজ। ওয়াং বিশাল সব লোহার হারপুন বা বড় বড় সা তৈরি করলেন, যার মাথায় লাগানো হলো কড়া ঘুমের ওষুধ। প্ল্যান হলো দানবদের বর্ষা দিয়ে গেঁথে ওপরে টেনে তোলা হবে। কিন্তু তোভার আর ব্যালার্ড এসব ঝামেলার তারা উইলিয়ামকে বলল, চলো বারুদ নিয়ে এখনই পালাই। কিন্তু উইলিয়াম লিনের চোখের দিকে তাকিয়ে বলল, না, আমি এই মানুষগুলোকে বিপদে ফেলে পালাতে পারবো না। ঠিক তখনই হঠাৎ চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল, আর সেই কুয়াশার আড়াল থেকে হাজার হাজার তাওতেই দেয়ালের দিকে ধেয়ে আসতে লাগলো। সৈন্যরা কিছুই দেখতে পাচ্ছিল না। তারা অন্ধের মতো তীর আর বর্ষা ছুড়তে লাগলো। জেনারেল লিন হুকুম দিলেন, সব লোহার শিকল নিচে নেমে গেল। অনেকগুলো দানব আটকা পড়ল, কিন্তু তারা এত শক্তিশালী যে লোহার শিকল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। তবে একটা দানব ঘুমের ওষুধের কারণে দুর্বল হয়ে পড়েছিল। সে শিকলে আটকা পড়ে মাঝপথে ঝুলতে লাগলো। কিন্তু সমস্যা হলো, বেশি টানাটানি করলে শিকলটা ছেড়ে দানবটা নিচে পড়ে যাবে। উইলিয়াম দেখল এটাই সুযোগ। সে বলল, আমি নিচে যাচ্ছি। উইলিয়াম একটা দড়ি ধরে সোজা দানবদের মাঝখানে নেমে গেল। সে দ্রুত হাতে ঝুলন্ত দানবটাকে লোহার শিকল দিয়ে বাঁধতে শুরু করল। কিন্তু ঠিক তখনই অন্য ক্ষুধার্ত দানবরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। উইলিয়াম একা, আর চারপাশে শত শত লালসাব চোখ। মনে হচ্ছিল আজই তার শেষ দিন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা তীরের মতো বর্ষা এসে সামনের দানবের চোখে বিঁধল। উইলিয়াম তাকিয়ে দেখল দেয়ালের ওপর দাঁড়িয়ে আছে তার বন্ধু তোভার। তোভার তাকে ফেলে পালিয়ে যায়নি। বন্ধুকে বাঁচাতে সে আবার ফিরে এসেছে। তোভার উপর থেকে কাভার ফায়ার দিতে লাগলো, আর উইলিয়াম কোনো মতে জ্যান্ত দানবটাকে বেঁধে ফেলল। ওপর থেকে সৈন্যরা দানবটাকে টেনে ওপরে তুলে নিল। উপরে এনে দানবটার সামনে সেই চুম্বক পাথরটা ধরা হলো, আর আশ্চর্যজনকভাবে ছটফট করতে থাকা দানবটা একদম শান্ত হয়ে বিড়ালের মতো ঘুমিয়ে পড়ল। তার মানে ওয়াং এর থিওরি একদম ঠিক। চুম্বক এদের নার্ভ সিস্টেম অকেজো করে দেয়। কিন্তু গল্পের আসল টুইস্ট তখনও বাকি ছিল। তারা যখন এই দানবটাকে নিয়ে আনন্দ করছিল তখন ওয়াং মাটির নিচে অদ্ভুত কিছু ফিসফিস শব্দ শুনতে পেলেন। জেনারেল লিন মাটির নিচের একটি গোপন সুড়ঙ্গ পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। দানবরা আসলে এতদিন ধরে দেয়ালের ওপর আত্মঘাতী হামলা করছিল শুধু মানুষদের ব্যস্ত, আর এই সুযোগে তারা মাটির নিচ দিয়ে বিশাল এক সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছে। হাজার হাজার দানব ইতিমধ্যেই দেয়াল পার হয়ে
চীনের রাজধানী বিয়ানলিয়াংয়ের দিকে রওনা হয়ে গেছে। ২০ লক্ষ মানুষের জীবন এখন সুতোর ওপর ঝুলছে। আর ঠিক এই চরম বিপদের সময়ই ঘটল এক জঘন্য বিশ্বাসঘাতকতা। ব্যালার্ড আর টোভার বারুদ চুরি করে পালানোর চেষ্টা করছিল। উইলিয়াম তাদের পথ আটকে দাঁড়িয়ে বলল, এখন পালানোর সময় নয়, এখন লড়ার সময়। কিন্তু লোভের অন্ধ ব্যালার্ড পেছন থেকে উইলিয়ামের মাথায় এক ভারী কাঠের আঘাত করে তাকে অজ্ঞান করে দিল এবং টোভারকে নিয়ে পালিয়ে গেল। জ্ঞান ফেরার পর জেনারেল লিন দেখলেন বারুদ গায়েব এবং উইলিয়াম সেখানে পড়ে আছে। তিনি ভাবলেন উইলিয়ামও ওই চোরদের দলেই ছিল। তিনি অত্যন্ত মর্মাহত হয়ে উইলিয়ামকে বন্দী করার নির্দেশ দিলেন। কিন্তু সেই যে ছোট্ট সৈনিক প্যাং, যাকে উইলিয়াম প্রথম যুদ্ধে বাঁচিয়েছিল, সে লিনের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ালো। সে বলল, জেনারেল, উইলিয়াম চোর নয়, সে আমাদের জন্য নিজের বন্ধুদের সাথে লড়াই করেছিল। প্যাংয়ের কথায় লিনের ভুল ভাঙল, কিন্তু হাতে সময় একদম নেই। রাজধানীতে পৌঁছাতে হলে ঘোড়ায় চড়ে গেলে অনেক দিন লেগে যাবে। তাই জেনারেল লিন এক আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন। তারা প্যান্ডোরার মতো বিশাল ফানুস বা হট এয়ার বেলুনে চড়ে আকাশে উড়ে সোজা রাজধানীতে যাওয়ার প্ল্যান করলেন। কিন্তু এই বেলুনগুলো মোটেও নিরাপদ ছিল না। ওড়ার সাথে সাথেই বাতাসে আগুন ধরে অনেক বেলুন ফেটে গেল এবং শত শত সৈন্য নিচে পড়ে মারা গেল। কিন্তু লিন থামলেন না। তিনি তার দল নিয়ে বাতাসের বেগে উড়ে গেলেন। উইলিয়ামকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। ওয়াং তাকে বললেন, সব শেষ, দানবরা রাজধানীর দেয়াল ভেঙে ফেলেছে, তুমি বিদেশী, তুমি এখন পালিয়ে যেতে পারো। কিন্তু উইলিয়াম পারল না। সে বলল, আমি লিনের কাছে যাব। উইলিয়াম আর ওয়াং একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে রাজধানীর দিকে ছুটলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক জীবন্ত নরক। পুরো সুন্দর শহরটা দানবদের দখলে। লাখ লাখ দানব সাধারণ মানুষকে রাস্তায় চিবিয়ে খাচ্ছে। জেনারেল লিন তার দল নিয়ে একটা রাজকীয় টাওয়ারের ওপর আটকা পড়েছেন। ঠিক যখন দানবরা লিনকে খেয়ে ফেলবে, আকাশ থেকে সুপার হিরোর মতো দড়ি বেয়ে উড়ে এলো উইলিয়াম। সে তার হাতে থাকা বারুদের গ্রেনেড ছুঁড়ে মেরে লিনকে উদ্ধার করল। তারা একটা পুরনো প্রাসাদের উঁচু টাওয়ারে আশ্রয় নিল। তাদের কাছে এখন একটাই শেষ উপায়, সেই বন্দি দানবটা যাকে তারা ধরে এনেছিল। ওয়াং বললেন, রানীকে মারতে হলে আমাদের এই জ্যান্ত দানবটাকে ব্যবহার করতে হবে। প্ল্যানটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর। তারা ওই বন্দি দানবটার শরীরে প্রচুর বারুদের বোমা বেঁধে দেবে আর তার মাথায় বেঁধে দেবে সেই চুম্বক পাথরটা, যাতে সে অবশ না হয়ে রানীর কাছে ফিরে যায়। রানী যখন তাকে খাবার দিতে ডাকবে, তখন সে রানীর কাছে পৌঁছানো মাত্রই উপর থেকে জ্বলন্ত তীর মেরে বোমাটা ফাটিয়ে দেওয়া হবে। তারা মাটির নিচের নর্দমা দিয়ে দানবটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দানবরা তাদের গন্ধ পেয়ে গেল। হাজার হাজার তাওতেই সুরঙ্গের ভেতর ঢুকে পড়ল। পালানোর আর কোনো পথ নেই দেখে সেই ছোট্ট বীর সৈনিক প্যাং এক অবিশ্বাস্য কাজ করে বসল। সে দেখল তার বন্ধুরা মারা পড়বে, তাই সে উইলিয়াম আর লিনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিজের শরীরের সব বোমায় আগুন ধরিয়ে দিল। একটা বিশাল বিস্ফোরণে পুরো সুরঙ্গ ধসে গেল। প্যাং নিজের কচি জীবন দিয়ে উইলিয়াম আর লিনকে বাঁচিয়ে দিল। উইলিয়াম, লিন আর ওয়াং টাওয়ারের একদম চূড়ায় উঠে এলো। নিচে রাস্তায় দেখা গেল সেই বিশাল দানবদের রানীকে, যার চারপাশে হাজার হাজার বডিগার্ড দানব ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তারা সেই বোমা বাঁধা দানবটাকে ছেড়ে দিল। দানবটা সোজা রানীর দিকে দৌড়ে গেল। উইলিয়াম ওপর থেকে ধনুকে আগুন তীর তাক করল। সে তীর ছুড়ল, কিন্তু রানীর বডিগার্ডরা এতটাই চতুর যে তারা নিজেদের শরীর দিয়ে সেই তীর আটকে দিল। প্রথম চান্স মিস হয়ে গেল। উল্টো রানী তাদের দেখে ফেলল এবং এক বিকট চিৎকার দিল। হাজার হাজার দানব এবার টাওয়ার বেয়ে উপরে উঠতে শুরু করল। ওয়াং দেখলেন আর কোনো উপায় নেই। তিনি উইলিয়াম আর লিনের হাতে সেই চুম্বক পাথরটা গুজে দিয়ে বললেন, তোমরা যাও, পৃথিবীকে বাঁচাও। এরপর দানবরা ওয়াংকে চোখের সামনে ছেড়ে খেয়ে ফেলল। এখন শুধু উইলিয়াম আর লিন বেঁচে আছে। তাদের হাতে মাত্র একটা শেষ তীর আর একটা বোমা বাকি। উইলিয়াম লিনের কোমরে দড়ি বেঁধে একসাথে টাওয়ারের জানলা দিয়ে নিচে শূন্যে ঝাঁপ দিল। তারা শূন্যে দোল খেতে খেতে নিচে নামতে লাগলো। উইলিয়াম তার হাতের চুম্বক পাথরটা ছুঁড়ে মারল রানীর বডিগার্ডদের দিকে। চুম্বকের প্রভাবে বডিগার্ডরা অবশ হয়ে চারদিকে পড়ে গেল এবং রানীর শরীর পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল। আর ঠিক সেই ফাঁক দিয়ে জেনারেল লিন শূন্যে ভাসমান অবস্থায় তার হাতে থাকা শেষ বিস্ফোরক বর্ষাটি সোজাসুজি রানীর মুখের ভেতর ছুঁড়ে মারল। সরাসরি রানীর পেটের ভেতর বিশাল এক বারুদের বিস্ফোরণ ঘটল। রানী দাউ দাউ করে জ্বলে উঠে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর রানী মারা যাওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। রানীর সাথে কানেক্টেড থাকা বাকি লাখ লাখ দানব মুহূর্তের মধ্যে যেখানে ছিল সেখানেই জমে শক্ত পাথর হয়ে গেল। পুরো চীন নিস্তব্ধ হয়ে গেল। মানানুষ জিতে গেল আর রক্ষা পেল আমাদের এই পৃথিবী। যুদ্ধের পর উইলিয়াম আবার সেই গ্রেট ওয়ালে ফিরে এলো। চীন সম্রাট নিজে খুশি হয়ে তাকে পুরস্কৃত করতে চাইলেন। সম্রাট বললেন, তুমি যা চাও তাই পাবে। 1 বস্তা সোনা নাকি?
সেই মূল্যবান কালো বারুদ। উইলিয়াম দেখল তার বন্ধু তোভারকে চুরির অপরাধে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, আর ব্যালার্ড তো আগেই মরুভূমিতে ডাকাতদের হাতে মারা গেছে। উইলিয়াম হাসল। সে বলল, আমার সোনাও চাই না, বারুদও চাই না, আমি শুধু আমার বন্ধুর মুক্তি চাই। উইলিয়াম তার বন্ধু তোভারকে মুক্ত করে ঘোড়ার পিঠে তুলে নিল। ধন সম্পদের চেয়ে যে বন্ধুত্বের দাম অনেক বেশি, উইলিয়াম তা প্রমাণ করে দিল। যাওয়ার সময় জেনারেল লিন দেয়ালের ওপর দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানালেন। তাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু চোখের ভাষায় বুঝিয়ে দিলেন তারা একে অপরকে কতটা সম্মান করেন। উইলিয়াম তার ঘোড়া ছুটিয়ে আবার কোনো এক অজানার পথে পা বাড়াল, এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে।